হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো। তো কালকে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে সব থেকে প্রথম মাদ্রাসি বলে যে ছবিটা, যেটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো সেই ছবিটার আর্লি এস্টিমেট যেটা উঠে আসছে ডে ওয়ানে, সেটা হচ্ছে 13 কোটি টাকা। ইয়েস, 13 কোটি টাকা আর্লি এস্টিমেট উঠে আসছে। ছবিটা দেখুন, হিন্দিতেও একটা জাস্ট নাম মাত্র রিলিজ হয়েছে, এগুলো ওটিটির জন্য ওরা করে থাকে। প্রাইমারিলি তেলেগুতে প্রমোশন করে সেখানে রিলিজ হয়েছে এবং শিবকার্তিকের ছবি কিন্তু তেলেগু মার্কেটে একটা অ্যাকসেপ্টেন্স আমরা দেখেছি, ডক্টর ইত্যাদি এই ধরনের ছবির ক্ষেত্রে। আর এছাড়া তামিল বক্স অফিসে তো ভালো ডেফিনেটলি পারফর্ম করবে, সেখানে তো শিবকার্তিক ভালো ফর্মে আছে। তো দেখা যাক ছবিটা লাইফ টাইমে গিয়ে কোথায় পৌঁছে। 13 কোটি টাকার আর্লি এস্টিমেট উঠে আসছে ডে ওয়ানের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি বাগি 4 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো বাগি 4 খুব খারাপ একটা ডিজাস্টার্স ওপেনিংও নেয়নি, সিঙ্গেল ডিজিট নাম্বার নেয়নি। তবে এই ফ্র্যাঞ্চাইজে এর আগের যে ছবি, মানে বাগি 3 প্যান্ডেমিকের জাস্ট আগে রিলিজ করেছিল, সেটা যে কালেকশন সেই সময় করতে পেরেছিল, ভালো টাকা কালেকশন করেছিল, ওপেনিংও খুব ভালো ছিল। বাগি 2 এর ওপেনিংও দারুণ ছিল। সেই তুলনায় বাগি 4 অনেকটাই আন্ডার পারফর্ম করেছে, বাট একদম সিঙ্গেল ডিজিট নাম্বার যায়নি। এটারও যে অ্যাডভান্স মানে আর্লি এস্টিমেটটা উঠে আসছে, সেটা হচ্ছে এই 12.5 থেকে 13 কোটি টাকার মধ্যে আর্লি এস্টিমেট উঠে আসছে। তো এরকমই একটা কালেকশন ডে ওয়ানে করেছে, বা হয়তো একটু পরবর্তীকালে প্রডিউসাররা একটু বাড়িয়ে বললো, হয়তো যদি 14 কোটি বলতে পারে বা কিছু। তো এরকম একটা কালেকশন হয়েছে, একেবারে খারাপ হয়নি। এবং ছবিটাও কিন্তু একেবারে রোস্ট করার মতো, একদম ট্রল করার মতো জঘন্য ছবি কিন্তু হয়নি। ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হয়েছে। কিছু জিনিস খারাপ রয়েছে, আবার কিছু জিনিস কিন্তু ছবিটার মধ্যে ভালোও রয়েছে। বাট মেকার্সরা জানি না ট্রেলার টিজার কিভাবে, এটা আমি কালকে রিভিউর মধ্যেও বলছিলাম, এমন ভাবেই কেটেছিল যে জিনিসটা কিন্তু ট্রোলড হয়েছে। যদি ওরা ওটাকে লুকিয়ে দিত তাহলে কিন্তু ছবিটাকে নিয়ে এতটা খিল্লি হতো না। এবং ফ্র্যাঞ্চাইজের যেহেতু একটা দম ছিল, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল, তাহলে কিন্তু ছবিটা আরো বেটার ওপেনিং নিত। এবার দেখুন, এইটার ক্ষেত্রে অনেকে কমেন্ট করছিল আমার ভিডিওর নিচে এসে, যেখানে কর্পোরেট বুকিং করা হয়েছে, হঠাৎ করে সব সকালের শো হাউসফুল হয়ে গেছে। তো দেখুন, এখন প্রত্যেকটা প্রোডাকশনই করছে, কোনটা বেশি করছে কে কম করছে আমাদের বলা আমাদের পক্ষে পসিবল নয়। তবে কিছু প্রোডাকশন হাউস আছে যেরকম ম্যাডকের মতো, তারা প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই সেটা করে আছে। তখনই আমি ওটাকে অ্যাড্রেস করি, এই জন্য ম্যাডকের ক্ষেত্রে বলি। বাকিরাও অনেকেই করছে, এখন সবাই করছে, এখন কিছু করার নেই। প্রত্যেকটার মধ্যেই জল মেশানো কিছু ব্যাপার আছে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। দেখুন, এখানেও আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে বেঙ্গল ফাইলস নিয়ে কিছু বলো। তো ছবিটা তো এখানে মুক্তিই পাইনি, আমি দেখে রিভিউটা করবো কি করে? ঠিক আছে, প্রথম কথা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে ডি ফ্যাক্টো একটা ব্যান, মানে অফিসিয়ালি ব্যান করা নয়, বাট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে ছবিটা রিলিজ না করতে পারে। এবার এটা যখন প্রথম ট্রেলার রিভিউ করেছিলাম, তখনই আমি কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা লোকেরই ছবি মুক্তি, মানে যে কোনো ধরনের ছবি বানানোর অধিকার আছে, এবং সেই ছবিটাকে মুক্তি দেওয়া, দর্শককে দেখতে দাও, তারপরে সে বিচার করুক যে ভালো না খারাপ, সেটা ঠিক না ভুল, সেটা তাদেরকে বিচার করতে দাও। কিন্তু ছবি অবশ্যই মুক্তি পাওয়া উচিত, এটা আমি তখনই এই কথাটা বলেছি। এবার এটা আমি বলাতে কি হয়ে যাবে? এটাতে চেঞ্জ হবে না। যা আমাদের তো কিছু করার নেই, আমরা সাধারণ মানুষ, আমরা কি করতে পারি? তো যাই হোক, তো এই ছবিটার কিন্তু সেরকম ভাবে মারাত্মক হাইপ কিন্তু ছিল না। এবং আমার যেটা পার্সোনালি মনে হয়, যেহেতু কাশ্মীরের ঘটনাটা নিয়ে সেইভাবে অত সিনেমা হয়নি, সিনেমাতে দেখানো হয়নি, তো সেখানে দর্শকের একটা ইন্টারেস্ট ছিল ওটাকে দেখার, এবং সেটা প্যান ইন্ডিয়া লেভেলেও একটা অ্যাপিল ছিল আর কি সাবজেক্টটার। বাট এইখানে এই যে মানে ইন্ডিয়ার পার্টিশন, এটা যেহেতু বহুবার বহু ছবিতে আমরা দেখে ফেলেছি, ইভেন কিছু ওয়েব সিরিজও হয়েছে, সেখানেও এই ঘটনাটা অলরেডি দেখানো হয়েছে। তো সেই জন্য না, যে আলাদা করে যে লোকের নতুন কিছু দেখতে পাবে, সেইটা হয়নি কিন্তু। ঠিক আছে, মানে সেই হাইপটা কিন্তু পুরো প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু তৈরি করতে পারেনি মেকার্সরা, একটা। সেকেন্ড হচ্ছে, আমার যেটা মনে হয়, ছবিটার রান টাইমটাও কিন্তু ছবিটার কাল হয়ে দাঁড়িয়েছে। বিকজ এতটা বড় রান টাইম, এই 3.5 ঘন্টার কাছাকাছি রান টাইম, এইটা না মানে বড় ইভেন্ট ফিল্ম হলো, যেখানে হিউজ স্টার্সরা রয়েছে, সেই ছবির ওরকম লেভেলে মার্কেটিংও হচ্ছে। সেখানে কিছু ছবির ক্ষেত্রেই এটা আমরা করতে দেখেছি, অ্যানিমালের ক্ষেত্রে ওয়ার্ক করতে দেখেছি, বা পুষ্পা 2 এর ক্ষেত্রে ওয়ার্ক করতে দেখেছি। বাট সেটা কিন্তু প্রত্যেকবার যে ওয়ার্ক করে যাবে নন স্টারকাস্ট ছবিতে, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো সেটা আমার মনে হয় কোথাও মেকার্সরা একটু ইন্ডালজেন্ট হয়ে গেছিল, যে গল্পটা সবই দেখাবো। তো সেই একটা অ্যাপ্রোচে করতে গিয়ে মাইট বি রান টাইমটাও কিন্তু আমার মনে হয় যে পরবর্তীকালে ওরা হয়তো রান টাইমটাকে ছোটও করতে পারে, যদি সেইভাবে পিক আপ না নেয় ছবিটা। কারণ কাশ্মীর ফাইলস কিন্তু প্রায় 3.5 কোটি টাকা এরকম আর কি কালেকশন ডে ওয়ানে করতে পেরেছিল, তারপরে তো হিউজ আর কি জাম্প নিয়েছিল। বাট এখানে কিন্তু ছবিটা যে আর্লি এস্টিমেট উঠে আসছে, সেটা হচ্ছে এই 1,75,00,000 টাকার মধ্যে আর্লি এস্টিমেট উঠে আসছে ডে ওয়ানের ক্ষেত্রে, যেটা কিন্তু খুব একটা ভালো নয়। তো দেখা যাক বেঙ্গল ফাইলস কোথায় গিয়ে পৌঁছায়। এবং ডেফিনেটলি ব্যানটার তো বিরুদ্ধে ব্যান তো হওয়া উচিত না। এবং এইটা করতে গিয়ে উল্টে পাল্টা মেকার্সদের হেল্পই করলো। পরবর্তীকালে ওটিটিতে এলে বাংলার প্রচুর মানুষ এটা দেখবে, এবং আপনারা জানেন অন্য পদ্ধতিও রয়েছে, লোকে সেইভাবেও কিন্তু অলরেডি দেখা শুরুও করে দিয়েছে। আমি সেইভাবে দেখে রিভিউ করবো না, সেটা আপনাদেরকে সেটাও বলে দিলাম। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে, মানে মালায়ালাম ভার্সনটার কথা বলছি, মোহনলালের এই ছবিটা। তো সেই ছবিটা সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে, এবং এপ্রিল মাসে মেকার্সের প্ল্যান করছে রিলিজ করবার। এর পরবর্তী আপডেট হচ্ছে নিতেশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে। তো গডজিলা ভার্সেস কং এর যে ভিএফএক্স সুপারভাইজার, তিনি রামায়ণের সাথে অ্যাটাচড হয়েছেন, তিনি আর কি এই ছবির ভিএফএক্স এর কাজ ইত্যাদি করবেন। আর এছাড়া রিসেন্টলি সানি দেওল নিজের শুটিং কমপ্লিট করেছেন, মোশন ক্যাপচার টেকনোলজি ইউজ করা হয়েছে তার পোর্শনে শুট করার জন্য। রামায়ণ পার্ট 1 এ তার খুবই ছোট আর কি একটা
ক্যামিও বেসিক্যালি থাকতে চলেছে। পার্ট 2 তে তার প্রপার একটা পুরোপুরি স্ট্যান্ড মানে বড় চরিত্র থাকবে। এবং আপনাদেরকে বলে রাখি, প্রথমে নিতেশ তিওয়ারির প্ল্যান ছিল যে 3টে পার্টে রামায়ণ বানাবে, ওটা এখন 2টো পার্টেই হচ্ছে। এবং থার্ড যে পার্টটা আসবে সেটা অ্যাকচুয়ালি হনুমানেরই পুরো গল্পটা সেখানে সেটা দেখানো হবে আর কি। তো সে মানে হনুমানের ক্যারেক্টারটাকে নিয়ে একটা স্পিন অফ গল্প অলরেডি মেকার্সদের ভাবা আছে, এবং সেটাই আর কি অ্যাকচুয়ালি থার্ড পার্ট হবে আর কি এই ট্রিলজি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মির্জাপুর মুভিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে জিতু ভাইয়াকে আপনারা প্রত্যেকেই চেনেন। তো জিতু ভাইয়া এই ছবির মধ্যে থাকতে চলেছেন, তিনি স্টার কাস্টের সাথে অ্যাটাচড হয়েছেন। বাট তিনি কোন চরিত্রটা করছেন সেটার ব্যাপারে আপডেট উঠে এসেছে। বাবলু পণ্ডিতের যে চরিত্রটা ছিল, যেটা অ্যাকচুয়ালি বিক্রান্ত মাসে করেছিল সিরিজে, সেই চরিত্রটা অ্যাকচুয়ালি এখানে জিতুকে আমরা করতে দেখতে পাবো। তো দেখা যাক সেই ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তোলে, সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মোহনলালকে কেন্দ্র করে। তো তিনি একটা সায়েন্স ফিকশন হরর ফিল্ম করতে চলেছেন। রাহুল সদাশিবন, যিনি এর আগে ব্রহ্মযুগমের মতো ছবি বানিয়েছেন, তিনি অলরেডি মোহনলালের ছেলে প্রণব মোহনলালকে নিয়ে একটা ছবি বানিয়েছেন, যার টিজার এসেছিল, আমি রিভিউ করেছিলাম। তো সেই ছবিটার কাজ দেখে, আউটপুট দেখে মোহনলাল খুব ইমপ্রেস হয়েছেন, এবং তিনি রাহুল সদাশিবনের সাথে একটা ছবি করবেন নিজে, সায়েন্স ফিকশন হরর ফিল্মে। এবং এটা একটা বিগ বাজেট ছবি হতে চলেছে। এখন ছবিটা তৈরি হতে সময় লাগবে, বাট তাদের কথাবার্তা হয়ে গেছে, এরকমই আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষের আপকামিং ছবি, যেটা রাজকুমার পেরিয়াসামের সাথে তিনি করছেন, আমরানের ডিরেক্টর। তো সেই ছবির মধ্যে হিরোইন হিসেবে আমরা মীনাক্ষী চৌধুরীকে দেখতে পেতে চলেছি, এরকম একটা আপডেট উঠে আসছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।